নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। বাংলাদেশ হাইকোর্ট চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে বেল দিলেন, অর্থাৎ গত 6 মাস ধরে তাকে কিন্তু পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছিল, অর্থাৎ জেলে রাখা হয়েছিল। কি কারণে রাখা হয়েছিল সেই বিষয়ে আলোচনা করব। এর পূর্বে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। 6 মাস পূর্বে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, কি কারণে গ্রেপ্তার করা হয়েছিল সেটা নিয়েও ভিডিও আলাদা করে বানানো রয়েছে, সেটা গিয়ে তোমরা বা আপনারা দেখতে পারেন। তো আমরা সকলেই জানি গত বছর আগস্ট মাসে বাংলাদেশে কিন্তু সরকার চেঞ্জ হয়। রীতিমতন সেখানকার জনগণের যে কোটা আন্দোলন ছিল, তার পূর্বেও 1 বছর ধরে যে কোটা আন্দোলন চলছিল, সেই কোটা আন্দোলনে 1 বছর বললে ভুল হবে, তারও পূর্বে কোটা আন্দোলন হয়েছিল এবং সেখানে যথারীতি সরকার কোনো সময় উঠিয়ে নিয়েছিল এবং আবারও হাইকোর্টের নির্দেশে সেটাকে আবার লাগু করতে হয়েছিল। তো সেটার বিস্তারিত ভিডিও আমি কিন্তু এর পূর্বে বানিয়েছি, সেটা গিয়ে দেখতে হবে, তারপরে কিন্তু ক্লিয়ার হবে সেই বিষয়টা, কেন চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল। তো সেই গ্রেপ্তারের সূত্রপাত মূলত সেই আন্দোলনের তরফ থেকে, আন্দোলনের সময় থেকেই কিন্তু আসছে মূলত। কেননা আন্দোলন হয়েছে, সরকার সেই সময় শেখ হাসিনার সরকার কিছু ক্রুয়েল স্টেপ নিয়েছিল, সেখানে কিছু জনগণ মারাও গিয়েছিল পুলিশের গুলিতে, এবং তারপরে কিন্তু এই আকার হিংস্রতা ধারণ করে এবং দেখা যায় জনগণ উন্মাদ হয়ে যায় এবং প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওনা দিলে সেখানকার সেনাবাহিনীর প্রধান কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করে, অর্থাৎ দেশ ছাড়তে বাধ্য করে, এবং সময় যথারীতি সেখানে তক্তাপলট হয়। এবং বর্তমানে যে সরকার রয়েছে, সরকার বলতে উপদেষ্টা কমিটি রয়েছে সেখানে, সেই উপদেষ্টাদের মধ্যে এখন কিন্তু মোহাম্মদ ইউনূস রয়েছে প্রধান উপদেষ্টা হিসাবে। তো এই যে আন্দোলন হয়েছিল কোটা আন্দোলন, সেটা কোটা আন্দোলন পরবর্তীতে দেখা গেল যে সরকার বদলের একটা পরিণতি হলো এবং সেখানে এখন প্রধান উপদেষ্টা হিসাবে কিন্তু মোহাম্মদ ইউনূস রয়েছেন, যিনি কিনা আমেরিকায় ছিলেন এবং নোবেলজয়ী বলা হয়। কিন্তু তার শাসনকালে তিনি যখন শপথ গ্রহণ করলেন এবং তার পরবর্তী সময় দেখা গেছে যে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়, অর্থাৎ হিন্দু যে জনগোষ্ঠী রয়েছে, তাদের উপর কিন্তু নির্মম অত্যাচার, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া এবং তাদের ন্যায্য পাওনা থেকে তাদেরকে বঞ্চিত করা, এরকম স্টেপ কিন্তু চলতেই থাকে। বর্তমান উপদেষ্টা কমিটিও কিন্তু সেই বিষয়ে নীরব থাকে এবং যথারীতি সেখানকার থানা থেকে, জেল থেকে কিন্তু অনেক যারা সন্ত্রাসবাদী সংগঠন রয়েছেন, সন্ত্রাসবাদী এবং যারা দুষ্কৃতীরা রয়েছেন, তাদেরকে কিন্তু ছাড়তে বাধ্য হয় বর্তমান এই উপদেষ্টা কমিটির সরকার। তো স্বাভাবিকভাবে সেখানে হিংস্রতার পরিমাণ আরো বাড়তে থাকে এবং বর্তমান সময়েও কিন্তু দেখা যায় যে হিন্দুদের উপর সেই রকম কিন্তু স্বস্তির নিঃশ্বাস এখনো নেই। তো যথারীতি সেই সরকার বদলের পর এই চিন্ময় কৃষ্ণদাস প্রভুই কিন্তু সংখ্যালঘুদের ন্যায্য পাওনার দাবিতে কিন্তু মাঠে নামেন এবং সকল সনাতন সমিতির হিন্দু গোষ্ঠীর লোকেদেরকে একত্রিত করতে সফল হন এবং তার যে স্টেপ, এবং সেখানেই আন্দোলন চলাকালীন দেখা যায় যে চট্টগ্রামে এক ময়দানে যখন সমাবেশ হয়, সেখানে বাংলাদেশ সরকারের পতাকার উপর, যে জাতীয় পতাকা আর কি সেখানকার, সেই পতাকার উপর হিন্দুদের যে গেরুয়া পতাকা, সেটাকে নাকি তার সংগঠনের লোক উত্তোলন করেছিলেন, অর্থাৎ তিনি উত্তোলন করেছিলেন এরকম বলছে। যেখানে যদিও আমি এর পুরো এক ভিডিও বানিয়েছিলাম যখন এই ঘটনাটা ঘটেছিল, তখন আমি দেখিয়েছিলাম যে সেই পতাকাটা দুটো আলাদা স্টিকে ছিল, একটা স্টিকে কিন্তু ছিল না। তো সেখানে তবুও তাকে দেশদ্রোহিতার অভিযোগ তাকে দেওয়া হয় এবং তার পরবর্তীতে যখন সরকার পক্ষ এবং অন্যান্য যে বিএনপি জামাতেরা রয়েছেন, তারা যখন দেখলেন যে পরিস্থিতি, তিনি সনাতন সমিতিকে, সনাতন গোষ্ঠীকে এবং হিন্দু গোষ্ঠীকে হিন্দু জাগরণ মঞ্চের মতন তৈরি করে ফেলেছেন এবং সমগ্র সনাতন ভাইদেরকে একত্রিত করে ফেলেছেন, এবং যথারীতি সরকার ভয় পায় এবং তাকে কিন্তু গ্রেপ্তার করায়। তো তাকে এখন দেখা যায় যে বাংলাদেশ হাইকোর্ট বেল দেন, যদিও বেল দেন কিন্তু তার কিন্তু যে কেসে তাকে গ্রেপ্তার করায় সেই কেসের কিন্তু রায় চলতেই থাকবে পরবর্তী সময়। তো এই হেডলাইন্স গুলো এসেছে, বাংলাদেশ কোর্ট গিভস বেইল টু ফরমার ইসকন প্রিস্ট চিন্ময় দাস ইন সেডিশন কেস, অর্থাৎ দেশদ্রোহিতার কেসে তাকে গ্রেপ্তার করা ছিল। হিন্দু মঙ্ক চিন্ময় কৃষ্ণ দাস গেটস বেইল ইন বাংলাদেশ ইন সেডিশন কেস।
বাংলাদেশ কোর্ট গ্র্যান্টস বেল টু ফরমার ইসকন লিডার চিন্ময় কৃষ্ণ দাস। তো এই ছিল হেডলাইন্স গুলো। তো বাংলাদেশ কোর্ট বুধবার দিন এই বেলকে গ্র্যান্ট করেছে, যিনি কিনা প্রাক্তন ইসকন লিডার ছিলেন এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। তাকে দেশদ্রোহিতার কেসে জেলে ঢোকানো হয়, এবং যেটা তিনি যে তাকে জামিন দেওয়া হয়েছে এটা কিন্তু বাংলাদেশের একটা নিউজ সাইটে এসেছে, সেখানে সেই নিউজ সাইট হচ্ছে ডেইলি স্টার। দ্য ডেইলি স্টারে কিন্তু এই খবর ছাপানো হয়েছে। তো দাসকে অ্যারেস্ট করা হয়েছিল বিভিন্ন কন্ট্রোভার্সির কারণে, এবং সেই কন্ট্রোভার্সির মধ্যে মূলত একটি ছিল যে গত বছর 30শে অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়েছিল স্যাডিশন কেসে, দেশদ্রোহিতার কেসে, এবং তার সাথে কিন্তু 18 জন আরো তার সহকর্মী ছিলেন, এবং একই কেসে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছিল। এই বেল 6 মাস পর আসলো, যখন কিনা তাকে অ্যারেস্ট করা হয়েছিল তার 6 মাস পরে কিন্তু আসলো, এবং তাকে অ্যারেস্ট করা হয়েছিল ফিরোজ খান, যিনি কিনা বিএনপির একজন মহড়া ওয়ার্ড সেক্রেটারি ছিলেন, চট্টগ্রামের মহড়া ওয়ার্ড বিএনপির সেক্রেটারি জেনারেল ছিলেন। তো তার দাবিতেই, তার যে তিনি কেস ফাইল করেছিলেন এবং তার ভিত্তিতে কিন্তু তাকে এই চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে এই যে সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি ফিরোজ খান, তাকে কিন্তু তারা দল থেকে বের করে দিয়েছেন, তিনি এখন বর্তমানে দলের কোনো পদে নেই। যাই হোক, তিনি দলের নিজেদের দোষকে ঘাড় থেকে ঝাড়ার জন্যই হয়তো এই বক্তব্যটা সংবাদ মাধ্যমের সামনে নিয়ে এসেছিলেন। তো পরবর্তীতে তাকে চট্টগ্রাম আদালতে নিয়ে যাওয়া হলেও এবং বেলের দাবি করা হলেও কিন্তু বেলকে নাকচ করা হয়েছিল, এবং বাংলাদেশ হাইকোর্ট হ্যাজ গ্র্যান্টেড বর্তমানে সেই বেলকে গ্রাহ্য করেছে। সেই সময়ও কিন্তু বাংলাদেশ হাইকোর্ট বেল দিতে পারেনি বা বেল দিতে চায়নি। তো বর্তমানে বাংলাদেশ হাইকোর্ট এই বেলকে গ্র্যান্ট করেছে এই ইসকনের প্রাক্তন লিডার চন্দন কুমার ধর, যিনি বর্তমানে চিন্ময় কৃষ্ণদাস হিসাবে পরিচিত বা খ্যাত। তো মূলত তার এই আন্দোলনের মাধ্যমে কিন্তু তিনি খ্যাতি অর্জন করেছেন, অর্থাৎ তিনি যে হিন্দু সংখ্যালঘুদের জন্য রুখে দাঁড়িয়েছিলেন, এবং এই যে হিন্দুদের উপর সেই সময় অত্যাচার হচ্ছিল এবং বর্তমানেও ছোটখাটো তো হচ্ছেই, তো আমাদের দেখাই যায় যে সর্বত্র হিন্দুদেরকে কিন্তু, বিশেষ করে বাংলাদেশ, ভারতেরও কিছু কিছু জায়গায় আছে, দেখা গেছে রিসেন্টলি মুর্শিদাবাদেও এরকমই হলো যে হিন্দুদের ঘর বাড়িকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখলাম কাশ্মীরে হিন্দুদেরকে জিজ্ঞেস করে করে, তাদের ধর্ম জিজ্ঞেস করে করে গুলি করা হয়েছে। তো সেখানে বাংলাদেশ, যেখানে বলা হয় ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু সেখানে কিন্তু যেহেতু মুসলিম প্রধান দেশ, সেখানে যে হিন্দুরা সেফ নয় এটা কিন্তু বলার অবকাশই রাখে না। তো স্বাভাবিকভাবে সেখানে হিন্দুদের ন্যায্য দাবির পাশে দাঁড়িয়ে এবং সরকারের কাছে সেই দাবি রেখে চিন্ময় কৃষ্ণদাস প্রভু কিন্তু সামনে এসেছিলেন, এবং তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছিল, যে কি জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা, হিন্দুদের গেরুয়া পতাকা উত্তোলন করেছেন, কিন্তু সেখানে কিন্তু স্পষ্ট দেখা গিয়েছিল দুটো স্টিক আলাদা ছিলেন। মূলত তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে গেলেই যে এই আন্দোলন থিতিয়ে পড়বে, সীমিত হয়ে যাবে, নিভে যাবে, এটাই মূলত সরকারের উদ্দেশ্য ছিল, যে এই আন্দোলনকে নিস্তেজ করে দেওয়া মূলত। তো এই যে দেশদ্রোহিতার কেস তাকে দেওয়া হয়েছিল, চট্টগ্রামে ন্যাশনাল ফ্ল্যাগের উপরে এই গেরুয়া পতাকা তুলে দেওয়া, সেটাও, এবং তাকে বাংলাদেশ হাইকোর্টের দ্বারা বেইল দেওয়া হয়েছিল, সেটা ডেইলি স্টারে রিপোর্ট হয়েছে, যেটা পূর্বেই বললাম। তো হি ইজ এক্সপেক্টেড টু দি রিলিজ ফ্রম দি জেল ফলোইং দি হাইকোর্ট অর্ডার আনলেস দি appellate division of the Supreme Court says the High Court verdict. Advocate Prahlad Devnath, a lawyer of Chinmoy, told the Daily Star. তো ডেইলি স্টারে প্রহ্লাদ দেবনাথ, তার অ্যাডভোকেট, তিনি কিন্তু এটা বলেছেন যে তো হাইকোর্টের ভার্ডিক্টকে সুপ্রিম কোর্টও মান্যতা দিয়েছে, এবং তারপরেই কিন্তু তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 25শে অক্টোবর চট্টগ্রামে লালদিঘির ময়দানে সমাবেশের সময় এই ঘটনাটা ঘটেছিল, এবং এই যে পতাকা নিয়ে বিবাদ হচ্ছিল, সেই বিবাদের জন্য কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, এবং সেখানে বাংলাদেশের বর্তমানে যে মুখ্য উপদেষ্টা রয়েছেন তারা আসার পরে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল।
স্বাভাবিকভাবে সরকার সেই সময় ভয় পেয়েছিলেন এবং তাকে কোণঠাসা করার জন্য এবং হিন্দুদেরকে সেই সময় সেই আন্দোলন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এরকমটা করেছিলেন। যদিও তাকে যে পুরোপুরি নিস্তার দেওয়া হয়েছে এমনটা কিন্তু নয়। দেখা যাচ্ছে যে পরবর্তীতে কিন্তু এই কেস চলতে থাকবে এবং পরবর্তীতে এই কেস কোন পর্যায়ে যায় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। কিন্তু বাংলাদেশের যে বর্তমানে যে তাদের যে রণনীতি, চীনে যাওয়া এবং ভারতের এগেনস্টে কথা বলা এবং ভারতের সেভেন সিস্টারকে নিয়ে কথা বলা এবং সেখানে তাদের আধিপত্য দেখানো, এটা কিন্তু কোথাও একটা যেন ভালো চোখে দেখছে না। ভালো চোখে দেখার কথাও নয়। বর্তমান পাকিস্তান যে উত্তেজনাময় পাকিস্তানের সাথে সম্পর্ক রয়েছে এবং পাকিস্তানও সেখানে শেল্টার সাপোর্ট করছে, পাকিস্তানের যেখানে নিজেরই অর্থনীতির পরিস্থিতি খারাপ এবং বাংলাদেশ কিন্তু সেই চীন এবং পাকিস্তানের উৎসাহে নাচতে শুরু করেছে। কিন্তু দেখা যাক, বাংলাদেশে যতদিন শেখ হাসিনা ছিলেন তার অর্থনৈতিক অবস্থা কিন্তু এগোচ্ছিল স্বাভাবিকভাবে, কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পরিস্থিতি খুবই খারাপ। দেখুন, সরকার যেই থাকুক না কেন সকলেই দুর্নীতিগ্রস্ত কম বেশি থাকেই, কিন্তু বর্তমানে ইউনিসেফ আমলে কিন্তু সেই পরিস্থিতি আরো কিন্তু বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকভাবেই। যাই হোক, 6 মাস পর হলেও একটা ভালো খবর যে ইসকনের যে লিডার চন্দন কুমার দাস অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাস, যিনি কিনা এই যে আন্দোলন করেছিলেন, অর্থাৎ তিনি যখন আন্দোলন করছিলেন তিনি কিন্তু সেই ইসকনের সঙ্গে যুক্ত ছিলেন না, কারণ তিনি সনাতন জাগরণ জোটের মুখপাত্র ছিলেন। সম্মিলিত সনাতন জাগরণ জোটের বাংলাদেশের মুখপাত্র ছিলেন এবং সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তার পক্ষে তিনি কাজ করা শুরু করেছিলেন। গত বছর যে শেখ হাসিনার দেশ থেকে বিতাড়িত হয়েছিল সেই সময় ইউনিট সরকার আসার পরে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছিল এবং সেই বিরুদ্ধেই সরব হয়েছিলেন তিনি। এবং স্বাভাবিকভাবে 25 অক্টোবর চট্টগ্রাম এবং 22 নভেম্বরে কিন্তু রংপুরে বৃহৎ জনসভা আয়োজনও করেছিল এবং সেই মাধ্যমে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে তার দিকে এবং দেশের অন্যান্য দল এবং উপদেষ্টাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায় তিনি। 2016 এবং 2022 সালে চট্টগ্রাম 22 সাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় সচিব ছিলেন ইসকনে। তো যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন যখন তিনি আন্দোলন করছিলেন সেই সময় কিন্তু ইসকনের তিনি সদস্য ছিলেন না। তবুও তিনি সনাতন জাগরণ জোট বলে একটি সম্মিলিত সংস্থাকে তিনি চালাচ্ছিলেন এবং তার মুখপাত্র ছিলেন। তিনি এক কথা হিন্দুদের জন্য কাজ করছিলেন, সনাতন ধর্মের জন্য কাজ করছিলেন। এই হচ্ছে ব্যাপার। তো এই ইনফরমেশনটি দেওয়ার ছিল। 6 মাস থাকার পর তাকে রিলিজ করা হলো জেল থেকে, নিঃসন্দেহে একটা ভালো খবর এবং পরবর্তীতে আশা করা যাবে যে তিনি আবারও কাজ কিন্তু শুরু করবেন এবং সনাতন ভাইদেরকে নিয়ে এবং সনাতন ভাইদের জন্য তিনি কাজ করবেন। যদিও কেস চলাকালীন হয়তোবা তার উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে যে তিনি কোন রকম জমায়েতে যেতে পারবেন না। যখন তাকে বেল দিয়ে নিয়ে আসতে পেরেছেন তার অ্যাডভোকেট, আগামী সময়ে আশা করা যায় তিনি নির্দোষ প্রমাণিত হবেন। আর তার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হয়েছে সেটা যে অভিযোগ শুধুমাত্রই তাকে অ্যারেস্ট করতে হবে সেই জন্য, মূলত বাংলাদেশে সেই সময় যে পরিস্থিতি ছিল, কারণ তিনি মনোযোগ নিচ্ছিলেন এবং সফলও হয়েছিলেন হিন্দু ভাইদেরকে একত্রিত করা। তো স্বাভাবিকভাবে তাকে নির্দোষ প্রমাণিত হতেই হবে এবং কোর্টে সেটা হবেই। তো এই ছিল ইনফরমেশনটি ইনফরমেটিভ মনে হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে পরবর্তী সকল এইরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার পূর্বে পৌঁছে যায়। ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যান। অবশ্যই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।